বাংলাদেশে ৬,৮০০-রও বেশি মানুষের শরীরে করোনা ভাইরাস চিহ্নিত হয়েছে ২৪ ঘণ্টায়। এটিকে বলা হচ্ছে যে দেশটির ইতিহাসে একদিনে সর্বোচ্চ সংক্রমণ, এবং এটিকে একটি রেকর্ড বলা হচ্ছে। গতকালও বলা হয়েছিল যে সেটির রেকর্ড। গতকাল ৬,০০০ পেরিয়ে আক্রান্তের সংখ্যা এসেছিল আমাদের হাতে। সেই সংখ্যা একদিনে পেরিয়ে গেল টপ করে। বাংলাদেশে কি শুধু এই অবস্থা? না, বিশ্বের বিভিন্ন দেশে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি। তাহলে এই যে পরিস্থিতি এখন এই মুহূর্তে আমরা কি করব, কোন দেশের কি অবস্থা আছে, বিশ্বের কোথায় কি হচ্ছে, এই সব কিছু বিষয় নিয়ে চলুন আজ আমরা আলোচনা করি এবং এই আলোচনা থেকে নিজেরা কিভাবে সচেতন থাকতে পারি, নিজেরা কিভাবে এই ভাইরাসকে কাবু করতে পারি সে বিষয়ে কিছু জানার চেষ্টা করি। আমি আনোয়ার সাদি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে বাংলাদেশ থেকে যুক্ত হচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জনাব ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া। আমার সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন জনস্বাস্থ্য তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ আয়েশা দেওয়ান। লন্ডন থেকে মা ও শিশু বিশেষজ্ঞ আন্তর্জাতিক শিশু স্বাস্থ্য কেন্দ্র লন্ডনের ডাক্তার জাকি রেজওয়ানা আনোয়ার যুক্ত হচ্ছেন, এবং অস্ট্রেলিয়া থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি অ্যান্ড রাইটস এর চেয়ারম্যান ডাক্তার আবুল হাসনাত মিল্টন। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই ডাক্তার আবুল হাসনাত মিল্টন, আপনাকে দিয়ে। বাংলাদেশ পরিস্থিতি আপনি জানেন, কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছি আসলে আমরা, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার পরিস্থিতিও কি? ডাক্তার হাসনাত মিল্টনকে আমরা যুক্ত করতে পারছি না। জি, আয়েশা দেওয়ান, এখন যুক্তরাষ্ট্রের কি পরিস্থিতি? ধন্যবাদ নিউজ 24 এবং সকল দর্শককে আজকে আমাকে সম্পৃক্ত করবার জন্য। আমাদের এখানকার বর্তমান পরিস্থিতি আপনারা সকলেই জানেন যে ওটা ইমপ্রুভ হচ্ছে, বাট নতুন যে ভ্যারিয়েন্ট গুলো আসছে সেটার জন্য আবার নতুন ভাবে শঙ্কাও হচ্ছে, এবং এই মুহূর্তের হিসেবে আমাদের total affected confirmed case হয়েছে 30.3 million, সেখান থেকে 550,000, like almost 551,000 death as of today। তো সেখানে প্রতিদিনই অ্যাড হচ্ছে, কিন্তু সেই সাথে যেটা গুড নিউজ সেটা হচ্ছে আমাদের যে টোটাল পপুলেশনের সিনিয়র পপুলেশনের 50% ভ্যাকসিনেটেড, এবং মোটামুটি অনেকগুলো বড় অঙ্গরাজ্য এবং ছোট ছোট সব জায়গাতেই এই মুহূর্তে, যেটা প্রথমে শুরু হয়েছিল যে এজ গ্রুপ ওয়াইজ ভ্যাকসিনেটেড করা হচ্ছিল, সেই বারটাকে তুলে দিয়ে একেবারে নিম্নতম যেই এজ ক্যাটাগরি আছে 16 and above, সেখান থেকে পুরোটাই ওপেন করে দেওয়া হচ্ছে মোটামুটি সবগুলো স্টেটেই আস্তে আস্তে, যেটা বা বাইডেন গভর্নমেন্ট এসে যেটা বলেছিলেন যে ফার্স্ট 100 ডেজ এর মধ্যে 100 মিলিয়ন ভ্যাকসিনেটেড করবে, ইনফ্যাক্ট তার ডাবল হয়ে গেছে। এই মুহূর্তের টার্গেট হচ্ছে বাই এন্ড অফ এপ্রিল কিংবা মের মধ্যে মোটামুটি একটা বড় জনসংখ্যাকে ভ্যাকসিনেটেড করা, এজ ডিসক্রিমিনেশন বাদ দিয়ে। কত ধরা হয়েছে? 16 না 60? মানে আপনি প্রশ্নটি আবার করবেন, আমি শুনতে পাইনি। ন্যূনতম বয়স কত ধরা হয়েছে এখন নতুন করে? 16 বলছেন আপনি না 60 বলছেন? 16 থেকে শুরু করে অনেকগুলো স্টেটে ইনক্লুডিং নিউ ইয়র্ক, এবং আমি কানেক্টিকাটে আছি, আমাদের এখানে গতকাল থেকে শুরু হয়েছে 16 and above কোন এজ গ্রুপের জন্য। 16 থেকে শুরু করে কোন কোম্পানির টিকা দেওয়া হচ্ছে সেখানে? কোন কোম্পানি? এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে সবগুলোই, মডার্না, ফাইজার এবং জনসন এন্ড জনসন, তিনটি ভ্যাকসিন এখন এখানে আছে, এবং বিভিন্ন জায়গায় সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে যেই অর্গানাইজেশন যেভাবে পাচ্ছে সেটার উপর দেওয়া হচ্ছে। টিকাগুলো কি যুক্তরাষ্ট্রে নতুন যে ধরন বা যে নতুন স্ট্রেইনের কথা বলা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে কার্যকর হচ্ছে? সেগুলোর বিরুদ্ধে এখনো তো আপনার রিসার্চ গুলো সেরকম ভাবে কিছু 100% সলিড হচ্ছে না, কিন্তু ফাইজার এবং মডার্না দুটোই বলেছে যে নতুন যে ভ্যারিয়েন্ট গুলো আসছে সেগুলোর জন্য দুটো ভ্যাকসিনই জোরদার ভাবে কাজ করবে। কিন্তু সেই সাথে সাথে সিডিসি যেটা আছে সেখান থেকে গাইডলাইন গুলোকে কিন্তু খুব বেশি পরিবর্তন করে দেওয়া হয়নি। ভ্যাকসিন যদিও দেওয়া হচ্ছে, এখন পর্যন্ত
সিডিসির গাইডলাইনে যেগুলো জেনারেল সতর্কতা, মানে মাস্ক পরা, বাইরে গেলে আপনার এখনো বড় কোনো ক্রাউড অ্যালাউ না করা এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, এগুলো সবগুলোই এখনো মেনটেন করা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমাদের 75% মানে অলমোস্ট পুরো পপুলেশন কাভার্ড হয়ে যায় বাই সামার। ইভেন তারপরেও কি করে মেনটেন করতে হবে নতুন ভ্যারিয়েন্ট গুলো থেকে নিজেদের প্রোটেক্ট করার জন্য, আপনি ভ্যাকসিনেটেড হলেও আপনাকে সেটা মেনটেন করতে হবে। ইটস নট দ্যাট যে আপনি পুরোপুরি ভ্যাকসিনেটেড হয়েছেন তার মানে আপনি বাইরে মাস্ক ছাড়া ঘুরবেন কিংবা ইয়ে হবেন। এবং আমাদের অফিস আদালতে এখনো লোকজন যাচ্ছে না, আমরা সকলে এখনো রিমোটলি কাজ করছি। মোটামুটি ফেজ বাই ফেজ তারা চেষ্টা করছে কিভাবে স্বাস্থ্য নীতিমালা মেনে লোকজনকে কাজে ফিরিয়ে নেওয়া যাবে। তো এই ব্যাপারগুলো সবগুলোই কিন্তু কাজ করছে, নতুন ভ্যারিয়েন্টটাকে কিভাবে আগামীতে মোকাবেলা করা হবে। কিন্তু মৃত্যুর সংখ্যা এখনো হচ্ছে এবং নতুন ভ্যারিয়েন্ট গুলো প্রত্যেক স্টেটেই দেখা যাচ্ছে কিছু কিছু করে সংযোগ হচ্ছে বেশ বড় সংখ্যাতেই। তো এই ভ্যারিয়েন্ট গুলো নিয়ে এখন আবার রিসার্চ হচ্ছে যে কি করে সেটাকে, তবে ভ্যাকসিন কোম্পানিগুলো বলছে যে এই ভ্যাকসিন গুলো পুরোপুরি না হলে নতুন ভ্যারিয়েন্ট গুলোকে মোটামুটি ভাবে কি বলা যায় প্রোটেক্ট ব্লক করা যাবে যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসবো। লন্ডনে যুক্ত হচ্ছি ডক্টর জাকির রেজওয়ানা আনোয়ারের সঙ্গে। বিশেষ করে লন্ডনের অভিজ্ঞতা, নতুন যেই ধরন সেটি লন্ডনে বেশ কিছুদিন ধরেই আছে, কিভাবে মোকাবেলা করছে সে দেশের লোকজন? ধন্যবাদ। লন্ডনে এবং বিশেষ করে ইউকের কথা যদি পুরো ইউকের কথা যদি বলি, আমাদের কিন্তু আপনারা জানবেন যে বিশ্বের সবকটি দেশের মধ্যে কিন্তু প্রথমে ইসরায়েল, তারপর ইউএই এবং ইউকে এরা হচ্ছে যে ভ্যাকসিন রোল আউটের ক্ষেত্রে অনেক উপরে আছে। এখন ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে আমাদের ভ্যাকসিন রোল আউট হয়েছে। তারপর থেকে দেখা যাচ্ছে কয়েক সপ্তাহ পরে আমাদের কেস পার মিলিয়ন কমে এসছে। তারও কয়েক সপ্তাহ পর থেকে আমাদের ডেথ রেট কমে আসছে, যেখানে আমাদের আগে কয়েক মাস আগেও আমাদের ডেথ নাম্বার ছিল 3 ডিজিট বা 4 ডিজিটে উঠে গিয়েছিল, সেখানে গতকালকে এসছে 50 জনের মতো, অনেকটা কমে এসছে। এখন আমাদের যে ভ্যাকসিন গুলো চলছে আপাতত ফাইজার অ্যান্ড অ্যাস্ট্রাজেনেকা, এই দুটো চলছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা তো মডার্নাও মানে এপ্রিল থেকে দেওয়া শুরু হবে এবং জেএনজে কেও অনুমোদন দিয়েছি। তো এই সবগুলো ভ্যাকসিন এবং ব্রিটেন কিন্তু ভ্যাকসিনের রোল আউটে খুব ভালো করছে ইউরোপের মধ্যে। এখন ইউরোপের মধ্যে যেটা হচ্ছে যে ব্রিটেনের যেই ভ্যারিয়েন্টটা শনাক্ত হয়েছিল B.1.1.7, সেটা কিন্তু যেটার কারণে ব্রিটেনে অনেক সংক্রমণটা বেড়ে গিয়েছিল, সেটা এখন পুরো ইউরোপে ছড়িয়ে গেছে, যেমন বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, ইটালি, লাক্সেমবার্গ, এইসব দেশগুলোতে এগুলো অনেক বেড়ে গেছে। শুধু তাই নয়, ভয়ের কারণ যেটা হচ্ছে যে সেসব দেশে কিন্তু সাউথ আফ্রিকায় যে ভ্যারিয়েন্টটা শনাক্ত হয়েছিল সেই ভ্যারিয়েন্টটাও কিন্তু ওখানে আছে এবং ওই নাম্বার অফ কেসেস দেখে মনে হচ্ছে যে এখানে কমিউনিটি স্প্রেডটাও শুরু হয়ে গেছে। এখন ব্রিটেন যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে এখন আমাদের কিন্তু মানে অ্যাডাল্ট পপুলেশন প্রায় ধরেন 45, যদি আমাদের 45 মিলিয়ন যদি অ্যাডাল্ট পপুলেশন থাকে, আমাদের নিয়ারলি 32 মিলিয়ন অ্যাডাল্ট লোককে কিন্তু ফার্স্ট ডোজ দেওয়া হয়ে গেছে এবং 4 মিলিয়নকে সেকেন্ড ডোজ পর্যন্ত দেওয়া হয়ে গেছে। এবং এখন ব্রিটিশ সরকার যে জিনিসটা করছে যে দেশের মধ্যে দুটো কাজ করছে। এক হচ্ছে যে আমরা তো জানি যে ভ্যাকসিন গুলো যেগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু B.1.1.7 এর ক্ষেত্রে এটাকে প্রতিরোধ করতে পারে, কিন্তু আপনার ব্রাজিলের যে ভ্যারিয়েন্টে এবং সাউথ আফ্রিকার যে ভ্যারিয়েন্টে এটাকে পুরোপুরি করতে পারে না। একটা ক্রস ইমিউনিটি হয় কিন্তু খুব বেশি যে করতে পারে তা না। সেই জন্য এই নতুন ভ্যাকসিন গুলো আবার টুইক করা হচ্ছে, টুইক করে একটু পরিবর্তন করে ভ্যাকসিনটাকে ওই দুটো ভ্যারিয়েন্টের এগেইনস্টে যাতে কাজ করতে পারে এবং আশা করছি আমরা ব্রিটেনে এটা অটামের ধরেন সেপ্টেম্বর অক্টোবর থেকে এসে যাবে। মিনওয়াইল এটা একটা করছে ব্রিটিশ সরকার। আরেকটা যেটা করছে মিনওয়াইল, যে এখন যাতে মানে আন্তর্জাতিক ভ্রমণের ফলে যেন ওই ভ্যারিয়েন্ট গুলো আবার বেশি না এসে যায়, সেজন্য আপনারা হয়তো শুনেছেন যে ব্রিটেন অনেকগুলো রেড লিস্ট তালিকা করেছে এবং আজকেই ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ, পাকিস্তান, কেনিয়া এবং ফিলিপিন্স এই দেশগুলোকে নতুন করে এই রেড লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যারা মোটামুটি ভাবে 9 এপ্রিলের ভোর 4টা থেকে বাংলাদেশ থেকে কাউকে মানে পুরোপুরি ব্যান করা হয়েছে। শুধুমাত্র যারা ব্রিটিশ নাগরিক বা আইরিশ নাগরিক বা যাদের এখানে
ইনডিফিনিটলি থাকার অনুমতি আছে তারা আসতে পারবেন, কিন্তু তাদেরকে হোটেলে অন্তত 10 দিন কম্পালসারি হোটেল কোয়ারেন্টাইন করতে হবে। এইভাবে ব্রিটেন, তবে ব্রিটেনের অবস্থা এখন বলবো যে অনেক দিকেই ভালো, যদিও ব্রিটেনে মৃত্যুর সংখ্যা অনেক ছিল আগে, আর এখন আপনি শুনে থাকবেন যে আমাদের লকডাউনটা কিন্তু ধীরে ধীরে ইজ অফ করা হচ্ছে, কিন্তু এটা স্টেপ বাই স্টেপ, এবং গভর্নমেন্ট বলছে যে কতগুলো ডেট দিয়েছে, প্রবাবল ডেট, যে যেমন এখন আমরা গত সোমবার থেকে বাইরে 6 জন দুটো পরিবারের মিশতে পারি, এখনো ইনডোর সেভাবে হয়নি। জি। এপ্রিলের 12 তারিখ থেকে দোকানগুলো খোলা হবে। আচ্ছা, কিন্তু government ডক্টর জাকির রেজওয়ান আনোয়ার, এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রত্যেক দেশেই সরকারের দিক থেকে কিছু দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। লন্ডনের লোকজন, সে দেশের মানুষ কি সেগুলো মানছে? খুব বেশি মানছে বলে বলবো না, কারণ লোকজনের মধ্যে এক ধরনের কি বলবো, মানে লকডাউন ফ্যাটিগ এসে গেছে, কোভিড ফ্যাটিগ এসে গেছে। তারা তো প্রায় বছরের উপর ধরে লকডাউনে আছে। কাজে আপনি কিছুদিন আগে আমাদের ইউকে শুধু লন্ডনে না, বাইরেও কিন্তু এই লকডাউন বিরোধী অনেকগুলো বিক্ষোভ হয়েছে, এবং এমনকি তারা পুলিশের উপরও আক্রমণ করেছে। এটা ইউরোপের অনেক জায়গায় হয়েছে, আমেরিকাতেও হয়েছে। তো লোকজনটা খুব মানছে এটা বলা যাবে না, মানতে চাইছে না, তারপরও কিছুটা মানছে। যখন মৃত্যু হার খুব বেড়ে গিয়েছিল তখন মেরেছিল, এখন আবার একটু রিল্যাক্স হচ্ছে। আচ্ছা, আমি ভেবেছিলাম যে শুধু বাংলাদেশেই মানছে না, বিশ্বের সব দেশেই মানছে। এখন তো দেখলাম যে অবস্থা আসলে তা নয়। ডক্টর আবুল হাসান মিল্টন, এই যে মানুষের ভিতরে না মানার এই প্রবণতা, এটি কেন মনে হয় আপনার কাছে? না, আমরা বোধহয় যুক্ত হতে পারিনি। ডক্টর বিদ্যুৎ বড়ুয়া, আপনি শুনতে পাচ্ছেন আমাকে আশা করি? এই যে করোনা মোকাবেলা করার জন্য একটু শারীরিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা, লকডাউন মেনে চলা, এই নির্দেশনাগুলো ডক্টর জাকির রেজওয়ান আনোয়ার বললেন যে পুরোপুরি লন্ডনের লোকজনও মানছে না। বাংলাদেশের মানুষের কথা বাদে দিলাম, কেন এমন হচ্ছে? দেখুন, দীর্ঘ 1 বছর ব্যাপী সারা বিশ্বের মানুষ এবং বাংলাদেশের মানুষ এ কথাগুলো শুনছে, শুনতে তার ফেটিক হয়ে গেছে, বোরিং হয়ে গেছে, যার কারণে মাঝখানে আমরা মার্চের প্রথম সপ্তাহের আগ পর্যন্ত প্রায় ফেব্রুয়ারির দিকে যে দেখি যে করোনা সংক্রমণ 3% কাছাকাছি ছিল। মানুষের মধ্যে একটা আস্থা জন্মেছিল যে করোনা হয়তো দূর হতে যাচ্ছে, পাশাপাশি ভ্যাকসিনও চলে এসেছে। সবকিছু মিলে মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করে যে করোনা সংক্রমণ বা করোনা নামক যে মহামারী ভাইরাসটা হয়তো দূর হয়ে যাবে। সেই জন্য মানুষ এগুলা মানেনি, আমি বলে যে অবহেলা করেছে, উদাসীন থেকেছে। সুতরাং এই বিষয়গুলা দিয়ে হয়তো আমাদের করোনা সংক্রমণের হারটা হঠাৎ করে বেড়ে গেছে। কিন্তু এসব নিয়ম কানুন না মানলে আসলে এটি তো ওষুধ দিয়ে ভালো থাকার বিষয় এখনো হয়ে ওঠে। আমি যেটা বলবো যে সরকার বা কোনো গোষ্ঠী একা করোনা সংক্রমণ প্রতিরোধ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত ব্যক্তি পর্যায়ে সচেতনতা তৈরি হবে না, ততক্ষণ এই মহামারী সংক্রমণ প্রতিরোধ করা অসম্ভব। ব্যক্তি পর্যায়ে মানুষের সচেতনতা কে আরো বেশি জাগ্রত করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে সরকার চেষ্টা করছে, আইন শৃঙ্খলা বাহিনী সেটাকে কার্যকর করার মতো বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, সরকারের বিভিন্ন পলিসি মেকাররা। কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আমরা ব্যক্তি পর্যায়ে যারা রয়েছি তাদেরকে এই নির্দেশনাগুলো নিজের স্বার্থে, নিজের জীবনের স্বার্থে, নিজের জীবিকার স্বার্থে মানতে হবে। না, কিন্তু মানুষে বোঝার তারতম্য আছে, শিক্ষার তারতম্য আছে, টাকা পয়সা থাকা না থাকার তারতম্য আছে। এত তারতম্যের মাঝখানে কিভাবে সম্ভব সবাইকে সচেতন করে তোলা? আমি খুবই সহজভাবে যদি বলি যে আমরা তো কোনো মানুষকে ঘরে বন্দি বা কোয়ারেন্টাইন লকডাউন করতে বলছি না। আমরা বলছি আপনি কাজে যান, মাস্কটা পরুন, প্রয়োজন সময়টা থাকুন। সুতরাং বিশেষ করে আমি বলি যে মাস্কটা যদি আমরা কন্টিনিউ সবাই পরার মতো ব্যবস্থা করতে পারি, পড়তে পারি, আমার মনে হয় যে একটা মাস্কের দাম বেশি নয়। অনেক স্বেচ্ছাসেবী সংগঠন সরকার মাস্ক সরবরাহ করছে। সুতরাং আমরা এই ব্যক্তি পর্যায়ে শুধু মাস্কটা পরাটাই যদি কনফার্ম করতে পারি মানুষের মধ্যে, আমার মনে হয় যে সব জীবন জীবিকা স্বাভাবিকভাবে চলতে পারবে। তাহলে আমার মনে হয় যে কি করোনা সংক্রমণের হারটা মাস্ক পরলে যখন কমে যাবে, মানুষের জীবন জীবিকার বিষয়টাও কিন্তু সহজভাবে করতে পারবে। জি, জনাব ডক্টর আবুল হাসান মিল্টন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, এই যে 1 বছর ধরেই বলা হচ্ছে যে আপনারা সবাইকে মাস্ক
পড়তে বলা হচ্ছে, স্বাস্থ্যবিধি মানতে বলা হচ্ছে। যারা পড়ালেখা একটু কম করেছেন তাদের কথা দূরেই রাখলাম, যারা শিক্ষিত তাদের অনেকেই তো এখনো মাস্ক পরার অভ্যাস গড়ে তোলেননি। কি বলবেন আপনি? দেখেন, ব্যাপারটা খুব সহজ সরল ভাবে বলা যায় না, এটা খুব জটিল একটা বিষয়। যেটা ডক্টর জাকি আপা বলছিলেন যে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এই লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, সমাবেশ হয়েছে, অস্ট্রেলিয়াতেও হয়েছে। সুতরাং আমি বাংলাদেশের মানুষদের খুব একটা দোষ দেই না। আর আমরা করোনাকে বেশ ভালোভাবেই মোকাবেলা করেছিলাম। তারপরে একটা নতুন ভ্যারিয়েন্ট, একাধিক নতুন ভ্যারিয়েন্ট এসে আমাদের আবার একটা বিপদের মুখোমুখি করেছে। আমার মনে হয় যে সবসময় যে মানুষের কাছে আমরা প্রত্যাশা করব তা না, নীতি নির্ধারণী পর্যায়ে এখন বোধহয় একটু সময় এসেছে একটু কঠোর হওয়ার। ইতিমধ্যেই লক্ষ্য করেছেন পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। তো আমার মনে হয় যে যেদিকে আমরা যাচ্ছি এখন আর মানুষ মাস্ক পরবে এর উপরে আশা না করে আমার মনে হয় যে সরকারকে একটু কঠোর পদক্ষেপের দিকে যেতে হবে। কি হতে পারে সেই কঠোর মানুষের পদক্ষেপের ভেতরে কি কি বিষয় কঠোর, থাকতে পারে? দেখেন, মানে এখানে যখনই যে কোনো দেশের দ্বিতীয় বা তৃতীয় ঢেউ এসেছে এবং হার বেড়ে গেছে, তখন লকডাউন কোনো বিকল্প আপাতত নেই। যেহেতু আমরা ভ্যাকসিনের একটা মাঝামাঝি পর্যায়ে আছি, আমার মনে হয় যে আমাদের একটা লকডাউনের দিকে যাওয়াটা এখন জরুরি। এখন বাংলাদেশ সরকার তার অবস্থা বিবেচনায় এই সিদ্ধান্তটা নেবে। আমরা বাইরে থেকে কিন্তু তাত্ত্বিকভাবে অনেক কিছু বলতে পারি। আমার মনে হয় যে লকডাউন যদি দেওয়া হয় তাহলে লকডাউনের সাথে আরো কিছু বিষয় জড়িত থাকে। মানুষের যারা দিন আনে দিন খায় সেই মানুষগুলোর খাওয়ার ব্যবস্থা বা এই সামগ্রিকভাবে বাংলাদেশ কিন্তু এই অভিজ্ঞতাটা অর্জন করেছে। গত বছর এরকম সময়ে আমরা এই লকডাউনের ভেতর দিয়ে গিয়েছি। তা আমার মনে হয় সেই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে তখন বাংলাদেশে যে বিজ্ঞানটাকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল, লকডাউন শব্দটি ব্যবহার করা হয়নি এবং হুট করে অনেক মানুষ গরিব হয়ে গিয়েছিল। আমরা দেখেছি রাস্তায় অনেকে নেমে গেছেন, লোকজনের কাছে হাত পাচ্ছেন বেঁচে থাকার জন্য। একটু অভিজ্ঞতা মনে করিয়ে দিলাম আপনাকে। সরকারকে, জি, এই সরকারকে অ্যাড্রেস করতে হবে। এবং আমরা কিন্তু, আমি একটি সংগঠনের চেয়ারম্যান, ফাউন্ডেশন ফর ডক্টর সেফটি রাইটস এন্ড রেসপন্সিবিলিটিজ। আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি লিখেছিলাম যে 100 দিনে কি করে করোনা থেকে এই ঢেউ থেকে উত্তরণ পাওয়া যায়। সুতরাং আমরা একেবারে ফিনান্সিয়াল একটা হিসেব করে দিয়েছি সরকারের কাছে। আমার ধারণা সরকারের কাছে সেটি আছে, মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে আছে। সুতরাং সামগ্রিকভাবে এটা কিন্তু সম্ভব। এই যে মানুষগুলোর কষ্ট হবে দৈনন্দিন জীবন যাপনে, তাদের সহায়তা দিয়ে। এবং এখানে একটা জিনিস আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই যে যখন আমরা যদি লকডাউনে যাই বা এরকম কোনো কঠোর কর্মসূচিতে যাই, তাহলে আমাদের সরকারি যে প্রশাসন যন্ত্র আছে তার পাশাপাশি সামাজিক শক্তি এবং রাজনৈতিক শক্তিটাকে কাজে লাগাতে হবে। মানুষের বিপদে শুধু প্রশাসনের মাধ্যমে এগিয়ে আসলে হবে না, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের সহায়তা নিলে আমার মনে হয় যে সারা পৃথিবীর সাথে সাথে আমরা করোনার যে সেকেন্ড ওয়েভটা ফেস করছি বাংলাদেশে, এটি উত্তরণ সম্ভব। জি, আমি আপনার কাছে আবার আসব। আয়েশা দেওয়ান, তাহলে 1 বছরে মানুষ যথেষ্টই বোর হয়ে গেছে বলছেন এই বিষয়ে, এই ঘরে থাকতে থাকতে। তাহলে আমাদের আগের জীবনে যে জীবন সবাই ফেলে এসেছে করোনার কারণে, সে জীবনে ফেরার সম্ভাবনা আপনার কাছে কতটুকু মনে হয় আছে? ধন্যবাদ আবারও। আসলে এটা আমরা 1 বছরে অনেকখানি আমাদের জীবন যাত্রার পরিবর্তন এনেছি সারা বিশ্বে। এবং যেই ইন্টারন্যাশনাল কমিউনিকেশনস বলুন, মানুষের যে সবার সাথে সবার যেভাবে যোগাযোগ ছিল সেগুলোতে পরিবর্তন এসছে। কিন্তু এই পরিবর্তন থেকে এটাকে আমি বলবো যে আমরা যেখানে ফিরবো হয়তো করোনা মোকাবেলা করার পরে কিংবা এখন আস্তে আস্তে যে ইমপ্রুভমেন্টটা হচ্ছে, একটা সময় যে সবকিছুই কিছু কিছু রিঅ্যাডজাস্ট করতে হয় সোশ্যাল লাইফে এবং একটা নিউ নর্মস হয়তো হবে। এবং আমি মনে করি এই মাস্ক পরার ব্যাপারটা কিংবা সোশ্যাল ডিস্টেন্স সেগুলো আরো ইভ্যালুয়েট করতে হবে। মাস্ক পরার ব্যাপারটা বিশেষ করে আমরা যদি দেখি যে জাপানে এখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই যে একটা প্রচলন হয়েছে, এটা আমরা যেভাবে এখন ইউজ টু হয়ে যাচ্ছি। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমি ভ্যাকসিনেটেড হয়ে গেছি, 2 মাস হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত সোশ্যাল সারাউন্ডিং এ সেভাবে আমরা যাই না। ইভেন অফিসে আমার গতকাল আমি সোমবার থেকে ব্যাক করব এবং সেখানেও
খুবই লিমিটেড ভাবে আমরা যাচ্ছি, এবং প্রত্যেকটা জিনিসকে এই যে রিঅ্যাসেস করা, এটা যেটা একটু আগে হাসনাত ভাই বললেন যে শুধু সরকার নয়, প্রতিটি অর্গানাইজেশন দেখতে হবে যে কিভাবে এই নিউ লাইফ স্টাইলটাকে অ্যাডজাস্ট করাবে, এবং এই ভ্যারিয়েন্ট গুলো কতদিন পর্যন্ত থাকবে সেটা কিন্তু এখনো সায়েন্স রিসার্চ কিছুই কনফার্ম করতে পারছে না, নতুন কিছু আসতেই পারে। এবং এই ভ্যাকসিনেশন গুলো কতদিন কাজ করবে, কিভাবে আমাদেরকে কতখানি সিকিউর করবে, সেটারও কোনো একেবারে প্রুভেন কোনো তথ্য নেই যে সেটা একেবারে 100% গ্যারান্টেড। সবসময় আমাদেরকে একটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এখন সেটা কতদিন সেটা আমরা জানি না, কিন্তু তার সাথে সাথে আমাদের সোশিও ইকোনমিক অ্যাডজাস্টমেন্ট, আমি বলবো যে প্রত্যেকটা অর্গানাইজেশন সামাজিকভাবে কর্মক্ষেত্রগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। মানুষের জীবনযাত্রা আমরা যেভাবে আগে সবার সাথে সবাই যেভাবে সোশ্যালাইজ করেছি কিংবা যেভাবে আমরা চলেছি, সেগুলো থেকে অনেকখানি পরিবর্তন একটু তো অবশ্যই আসবে, কিন্তু আমরা আস্তে আস্তে নর্মাল লাইফে ব্যাক করবো। এখন নর্মালটাকে আমরা মনে করি যে কোনোভাবে স্বাভাবিকতাটা কি, জাস্ট এ কাইন্ড অফ এ নিউ নর্মালসি, যে একটা নতুন ধরনের নর্মাল পরিবেশ তৈরি করতে হবে যেখানে স্বাস্থ্য সচেতনতা সবসময় থাকবে, হাইজিনিটি, যে হাত পরিষ্কার করার ব্যাপার কিংবা মাস্ক পরার ব্যাপার, এগুলো বরাবরই একটা রুটিনে কিংবা অভ্যেসে আনতে হবে। এটাকে ম্যান্ডেট করে যতখানি না করা সম্ভব, তার চাইতে অভ্যেসে পরিণত করলে সেটা করা অনেক বেশি সম্ভব। যেটা আমরা দেখছি যে মানুষ এত অস্থির হয়ে যাচ্ছে যে বেরোতে অবশ্যই হবে, আমরা সোশ্যালাইজ করতে কিংবা সাধারণ স্বাভাবিক জীবনযাত্রা চাই, কিন্তু সেটাকে কি করে নিরাপত্তার মধ্যে থেকে করা যাবে সেটাই হচ্ছে আমাদের এখনকার লক্ষ্য হবে ভ্যাকসিনেশনের সাথে সাথে। আর বিজ্ঞানীরা কাজ করছেন, যেটা জাকি আপা বললেন, যে ইটস দেয়ার উইল বি লট মোর ইমপ্রুভমেন্ট, লট মোর এভিডেন্স আসবে এবং আস্তে আস্তে সেটা এগোবে। কিন্তু আমাদের অর্থনৈতিক ব্যাপারটাও দেখতে হবে, সবকিছু শাটডাউন হবে না। আর বাংলাদেশের প্রেক্ষিতে যেটা বলবো যে আমেরিকার মতো দেশেও আজকে 1 বছর ধরে 3বার গভর্নমেন্ট স্টিমুলাস দিতে হয়েছে সাধারণ মানুষকে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল অর্গানাইজেশনকে। যদিও এখানে 85% কাজ কিন্তু চলেছে, ঘরে বসে হোক যেভাবে হোক, বিজনেস বন্ধ হয়নি, পুরোপুরি শাটডাউন করা যেগুলো হয়েছে তাদের পুরোপুরি যে এই যে অর্থনৈতিক সাপোর্ট দেওয়া হচ্ছে এই আজকে 1 বছর ধরে, সেটা আমাদের দেশের জন্য ভীষণ দরকার। যেহেতু অর্থনৈতিকভাবে যদি মানুষকে আপনি সিকিউর না করতে পারেন তাদের দৈনন্দিন জীবনযাপনে, সেখানে অবশ্যই তারা এই নিরাপত্তা কিংবা আপনি যত কিছুই নীতিমালা বানান সেটা মানা খুব কঠিন হয়ে যাবে মানুষের জন্য। তো সেগুলো, এটা দুটো কম্বিনেশন করতে হবে আমাদের নতুন সামাজিক ব্যবস্থায়, যেটা হচ্ছে সোশিও ইকোনমিক অ্যাওয়ারনেস অ্যান্ড সাপোর্ট। এই দুটো যদি আমরা একসাথে দিতে পারি, হেলথ গাইডেন্সটাকে মেনটেন করে, তাহলেই আমরা আবার আমাদের নিউ নর্মাল লাইফে ফিরে যাব। জি, অনেক ধন্যবাদ। একটা বিরতি নেই, বিরতি থেকে ফিরে এসে আরো অনেক বিশ্লেষণ আছে। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। ডক্টর জাকির রেজওয়ানা আনোয়ার, যখন নতুন ভেরিয়েন্ট যুক্তরাজ্যে আক্রমণ করলো, শুরুর দিকটাতে যখন আবারও বাড়তে থাকলো, তখন কিভাবে সেটিকে থামালো সে দেশের লোকজন এবং পলিসি মেকাররা? ধন্যবাদ। আপনার প্রশ্নটা জবাব দেওয়ার আগে একটা বিষয় একটু যদি টাচ করি, কারণ আপনারা অনেকেই লকডাউন সম্পর্কে আলোচনা করছিলেন। আমার কাছে মনে হয় লকডাউন শব্দটা আমরা যত সহজে বলে ফেলি, ইটস নট দ্যাট ইজি। এবং যে কোনো সময় লকডাউনটা অনেক দেশেই কিন্তু ধরেন গাড়ির সামনে একটা মানুষ পথচারী এসে গেল, একটা হার্ট ব্রেকের মতো ব্যবহার করছে, আবার কিছুদিন লকডাউন দিচ্ছে, ইনফেকশন রেট কমছে, আবার লকডাউন রিলিজ করছে। আমরা লকডাউনটা সেভাবে ইউজ করা উচিত না। যখনই একটা গভর্নমেন্ট লকডাউনে যাবে, তখন গভর্নমেন্টের একটা এক্সিট স্ট্র্যাটেজি থাকা দরকার। মনে করেন 4-5 সপ্তাহ এই লকডাউনে থাকবে, কিসের জন্য লকডাউন? কি আমরা কি টেস্ট বাড়াবো, নাকি আমাদের মানে কি প্রিকশনটা নিব, আমাদের আমরা যে রোড ম্যাপটা আমাদের কি হবে? এইটা না করে যে দেখেন আপনার পশ্চিমা দেশগুলো, ব্রিটেনকেও ধরেন, ফ্রান্স, জার্মানি, অনেক দেশে লকডাউন হয়েছে, কিন্তু লকডাউন যেই রিলিজ করেছে আবার সেকেন্ড ওয়েভ। আচ্ছা, আপনার প্রশ্নটা ছিল যে যখন আমরা না, আচ্ছা, আমার প্রশ্ন আমি পরে আসছি। আপনি লকডাউন নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলছেন, তাহলে কি লকডাউনের একটি প্রাথমিক উদ্দেশ্য হলো সংক্রমণের হার কিছুটা কমিয়ে দেয়া? শুধু এটা না, হ্যাঁ, প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে সংক্রমণের হার কমিয়ে দেওয়া,
কিন্তু যে জিনিসটা হয় আমাদের অনেক সরকাররা ইনক্লুডিং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আমি বলবো ইউকে আমেরিকা সহ, মানে লকডাউন দিয়েছে একটা, বললাম যে হার্ট ব্রেকের মতো, সেটা না। যখনই লকডাউন নেবেন ওই লকডাউনের সময়টা ইউ আর বাইং দ্যাট টাইম, ওই টাইমের ভিতরে সরকারকে একটা পরিকল্পনা হাতে নিতে হবে যে এরপরে কি করে আমরা জিনিসটা করব। তাহলে কি আমি কি টেস্টের পরিমাণ বাড়াবো, টেস্ট এন্ড ট্রেস বাড়াবো, কন্টাক্ট ট্রেসিং বাড়াবো, নাকি আমাদের চিকিৎসা ক্ষেত্রে আমরা আমাদের ইমপ্রুভমেন্ট করাবো, নাকি বাই দেন আমরা ইন্টারন্যাশনালি যোগাযোগ মানে ভ্রমণটা কমাবো, কি হবে আমাদের স্ট্র্যাটেজি? এবং অনেক দেশে ইনক্লুডিং বাংলাদেশের কথা যদি আপনি ধরেন, বাংলাদেশে তো মানে জেনোম সিকোয়েন্সিং হয় না, পৃথিবীর অনেক দেশেই হয় না। এখন বাংলাদেশে যে কতটা ভ্যারিয়েন্ট, কতগুলো ভ্যারিয়েন্ট আছে উই ডোন্ট নো। আমরা কথা বলি যে ব্রিটেনের ভ্যারিয়েন্ট, কতটা কিন্তু তা না। ব্রিটেনে শনাক্ত হয়েছে যত মানে ওয়ার্ল্ডে যত জেনোম সিকোয়েন্সিং হয় তার 50% ব্রিটেনে করা হয়। আমরা বলি আফ্রিকাতে অনেক অনেক ধরনের ভেরিয়েন্ট আছে, আমরা তার খোঁজই জানি না। সাউথ আফ্রিকা ব্রিটেনের অন্যান্য আফ্রিকার দেশের চাইতে উন্নত বলে তারা জেনোম সিকোয়েন্সিং করে। কাজেই আমার কাছে যেটা মনে হয় যে লকডাউন যদি করতে হয়, বিশেষ করে বাংলাদেশের জন্য আমি বলবো যে বাংলাদেশের জন্য লকডাউন একটা কার্যকরী পদ্ধতি, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। বরং আমি মনে করি জনগণকে অ্যাভয়েড করে মাস্ক পরাটা ম্যান্ডেটরি করা দরকার। এবং মানে মাস্ক বোঝা, কারণ বাংলাদেশে তো ওই পপুলেশন, বাংলাদেশ বলবো না, পৃথিবীর অনেক দেশই, ইউরোপেরও যেমন ফ্রান্স জার্মানি, এরাও তো রোল আউট, ভ্যাকসিন রোল আউট সেইভাবে হচ্ছে না। অল্প ভ্যাকসিন নিয়েও তো অনেক ভ্যাকসিন ওয়ার হচ্ছে, ভ্যাকসিন নিয়ে পলিটিক্স হচ্ছে, এগুলো তো আপনারা জানেন। এবং দরিদ্র দেশগুলো তো ভ্যাকসিন পাচ্ছে না। তাদের জন্য আমি বলবো, সব পৃথিবীর জন্য কিন্তু তাদের জন্য বিশেষভাবে আমি বলবো মাস্কটা, বিকজ মাস্ক ইজ এ ফিজিক্যাল ভ্যাকসিন, এটা আমাদের মনে রাখতে হবে। এবং আমি ভালো থাকলে এটা ক্যান্সার না যে আমি ভালো থাকলে আমি আমার চিকিৎসা করালে আমি ভালো থাকবো। এখানে সবাই, এমন একটা অসুখ করোনা ভাইরাস কোভিড-19, যে সবাই ভালো না থাকলে আমি ভালো থাকতে পারবো না। সো ইট হ্যাজ টু বি আ কালেকটিভ রেসপন্সিবিলিটি। জি, অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো। ডক্টর বিদ্যুৎ বড়ুয়া, তাহলে লকডাউন দেওয়া মানে হলো সরকারের হাতে বা কোনো একটা দেশের হাতে কিছুটা সময় চলে আসা। এই সময়ের ভিতরে কি করতে হবে তার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার, কি বলবেন আপনি? আমি বলবো যে লকডাউনটা সরকার এই বছর ব্যাপী, আপনি দেখবেন যে মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মানুন, রেগুলার নিয়মিতভাবে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বিভিন্ন পরিপত্র জারি করেছে। কিন্তু তখন পর্যন্ত মানুষ মাস্ক পরছেন না, জমায়েত করছেন, বিভিন্ন ক্লাব পার্টিতে করছেন, সবকিছুই চলছে। কিন্তু এই লকডাউন করা হচ্ছে, যেমন আজকে আমি চট্টগ্রামে বলবো যে সন্ধ্যা 6টার পরে আগামী থেকে দোকান রেস্টুরেন্ট সব বন্ধ করে দিয়েছে। মানুষের চলাচলকে সীমিত করে দেওয়া, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষ যাতে বাইরে আসতে পারে, প্রয়োজনীয় কাজগুলো কম সময়ের মধ্যে শেষ করতে পারে। সুতরাং সংক্রমণের হার কমানো হচ্ছে, যাতে সংক্রমিত মানুষ কম হতে পারে, সেই চেষ্টাই সরকার করছে। কারণ এর মধ্যে আমি কক্সবাজারের খবর নিয়েছি, কোনো পর্যটক কোনো বিচে যেতে পারছেন না, সেখানে ব্যাপকভাবে মানুষের মধ্যে এই যে টুরিস্ট পুলিশ সচেতনতা করছেন। সুতরাং সরকার চেষ্টা, আমার লকডাউনের মাধ্যমে আমার যেটা মনে হচ্ছে, সরকার এই সংক্রমণের যে পরিমাণ বেড়ে গিয়েছে গত 2 সপ্তাহে, সেটাকে একটু কমানোর চেষ্টা করবেন, মানুষের মধ্যে আরো বেশি সচেতনতা সৃষ্টির চেষ্টা করছে। না, কিন্তু লকডাউনের ভেতরে চিকিৎসা ব্যবস্থার উন্নতি করা বা সারা দেশের মানুষকে পরীক্ষা করে ঠিক করে ফেলা যে কতজন আক্রান্ত আছে এইসব বিষয়গুলো কি করা সম্ভব বাংলাদেশে? সেই ক্ষেত্রে আপনি গত বছর আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষ গত বছর যেভাবে এই করোনা হলেই হসপিটালে ছুটোছুটি করেছে, দৌড়াদৌড়ি করেছে, কিন্তু এই সময়ে সেই ব্যবস্থা নেই, করছেন না। কারণ হচ্ছে যেসব মানুষগুলো যাচ্ছেন তারা জানেন যে করোনা প্রাথমিক ভাবে কি করতে হবে, কি চিকিৎসা নিতে হবে, তারা সবাই কিন্তু সে বিষয়ে মোটামুটি জানেন। শুধু 2-3% মানুষ যাদের অক্সিজেনের লেভেল কমে যাচ্ছে, যাদের শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, যাদের বয়স্ক, যাদের মর্টালিটি, সেই সব ব্যক্তিরা শুধু হসপিটালে যাচ্ছেন। আমি অনেক রোগীর সাথে আমার টেলিফোনে কথা হয়, অনেক রোগীকে বাসায় দেখতে যাই, তাদেরকে আশ্বস্ত করি যে প্রাথমিক যে চিকিৎসা আপনারা করতে থাকুন, তাদেরকে বলি যে এই যদি না হয় আপনার হসপিটালে যাওয়া দরকার নেই। তারা 10 থেকে 14 দিন যদি সেই কোয়ারেন্টাইন মেনটেন করেন, ওষুধগুলা নিয়মিত নেন, তারা ভালো হয়ে যাচ্ছে। সুতরাং সেই বিষয়ে আমার মনে হয় মানুষ অনেক বেশি
সচেতন, কখন হসপিটালে যেতে হবে, কখন যেতে হবে না। সুতরাং আমরা যারা চিকিৎসক রয়েছি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছি, যারা লেফটেন্যান্ট, সবাইকে এই বিষয়টা আরো জোরালোভাবে যদি প্রচার করেন, হসপিটালে মানুষের ভিড় অনেক কমবে। অনেক ধন্যবাদ আপনাকে। জনাব ডাক্তার আবুল হাসান মিল্টন, একই প্রসঙ্গ নিয়ে আমি আপনার কাছে আসতে চাই। আপনি বলছেন যে সরকার হয়তো লকডাউনের দিকে যেতে পারে। এখন কথা হলো, লকডাউন দিয়ে কি অর্জন করবে সরকার? সরকার কি চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য করবে, সবার জন্য আরও চিকিৎসার সুযোগ করবে, নাকি কতজন মানুষ আক্রান্ত আছে সেটি চিহ্নিত করবে? এই লকডাউন দিয়ে কি কাজে লাগাবে? এই লকডাউনটা দেওয়া হবে যে সংক্রমণ কমানোর জন্য, মানুষের সংক্রমণের এই চেইনটাকে কাট করা হবে লকডাউনের মাধ্যমে, এবং লকডাউন কিন্তু খুব পরীক্ষিত কার্যকর একটা পদ্ধতি আর কি। সুতরাং লকডাউনটা, আর চিকিৎসা ব্যবস্থায় তো আমরা চিকিৎসা করতে পারি না, আমরা হয়েছে। সুতরাং বাংলাদেশে যা কিছু হচ্ছে এটা কিন্তু খুব অপ্রত্যাশিত নয়, এবং এই অবস্থায় মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। আমরা বলছি স্বাস্থ্যবিধি মানতে, মানুষ মানছে না। তাহলে মানুষের জীবন বাঁচানোর জন্য আপনার এই ট্রান্সমিশন চেইনটা কাট করার জন্য লকডাউনটা সবচেয়ে কার্যকরী পদ্ধতি। এখন বাংলাদেশ তার বাস্তবতায় কতখানি করবে, সরকারের বিবেচনায় নিশ্চয়ই তা আছে, কিন্তু এই মুহূর্তে সংক্রমণের এই ঊর্ধ্বহার ঠেকাতে হলে আমাদের কাছে লকডাউনের কোনো বিকল্প নেই, এবং ভ্যাকসিন কার্যক্রমটা চালিয়ে যেতে হবে। ভ্যাকসিনের একটা শট দেওয়ার পরে যে সমস্যাটা হয়েছে, অনেকের মধ্যে এক ধরনের রিল্যাক্টেন্স চলে আসছিল যে আমি বোধহয় এখন নিরাপদ হয়ে গেছি, কিন্তু ভ্যাকসিন 2টো ডোজ নিতে হবে, তারপরেও 2-3 সপ্তাহ পরে আপনার শরীরের প্রতিরোধ কার্যকারিতা বাড়বে আর কি। সুতরাং আরেকটা যে বিষয়, যে এই তথ্যের আদান প্রদান গুলো আরেকটু জোরালো ভাবে করতে হবে, যে মানুষের কাছে অনেক তথ্যই সঠিকভাবে পৌঁছচ্ছে না, মানুষ নিজের মতো করে নিচ্ছে। জি, অনেক ধন্যবাদ। তাহলে ডাক্তার জাকির রেজওয়ান আনোয়ার, তাহলে লকডাউনের আরেকটি উদ্দেশ্য হল, লকডাউনের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো যে সংক্রমণের যে চেইন সেটিকে ভেঙে দেয়া। কি বলবেন? অবশ্যই লকডাউন তো প্রথমে হলো যে যখন ইনফেকশন রেটটা এমন হয়ে যায়, এত বাড়তির দিকে থাকে, যে যখন এত পেশেন্ট হসপিটালে ভর্তি হবে যে সেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে মোকাবেলা করতে পারবে না। সেই জন্য একটা প্রথম উদ্দেশ্য হচ্ছে তখন লকডাউন দিতে হবে। কিন্তু আমার বক্তব্যটার ব্যাখ্যা হচ্ছে এটা, আমি লকডাউনের বিপক্ষে কথা বলছি না, আমি বলছি যে লকডাউন করলেন, কিন্তু তারপরে কি প্ল্যান, আপনাদের এক্সিট স্ট্র্যাটেজিটা কি, সেটা থাকতে হবে। এবং লকডাউনের ভিতরে বেশ কিছু কাজ করতে হবে, যেমন তারপরে আপনার কি বলে, আপনার টেস্ট গুলো ভালো করে করতে হবে। আরেকটা জিনিস আমি যেটা মনে করি, বাংলাদেশ সহ সব পুরো পৃথিবীরই একটা প্যান্ডেমিক যেরকম ভয়াবহ, তেমনি কিন্তু ইনফোডেমিক ভয়াবহ। নানা ধরনের, অনেক ধরনের ইনফরমেশন কিন্তু ছড়াচ্ছে, লোকজন জানে না। আপনার কাছে একটা সোশ্যাল মিডিয়াতে আসলে বললো যে আপনার কাছের একজন বন্ধু বললো যে প্লিজ শেয়ার, হ্যাঁ এইটা করলে এটা হবে, ওইটা করলে ওইটা হবে। তারপর লোকদের মধ্যে অনেক রকমের স্কেপটিসিজম আছে। আমি একটা জিনিস মানে লক্ষ্য করেছি যে যেমন ভ্যাকসিনের ব্যাপারে, এই যে এই দেশে ভ্যাকসিন এসছে, তারপরে কিন্তু অনেক লোকে বলছে যে আমি ভ্যাকসিন নেব না, বা ভ্যাকসিনের বিরুদ্ধে। আমি বাংলাদেশে অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, কিন্তু বাংলাদেশের চাইতে আমার মনে হচ্ছে এখানকার এশিয়ানদের এই মনোভাবটা, এখানকার এশিয়ান এবং ব্ল্যাক এথনিক মাইনরিটির মধ্যে এই প্রবলেমটা বেশি। অনেকে নানা রকম সন্দেহ করছে, অনেক কাছে রিলাক্টেন্ট। এই জন্য আরেকটা জিনিস মনে হচ্ছে যে শুধু আমাদের একটা পারসেপশন যে বয়স্ক লোকেদেরই শুধু হয়। ফার্স্ট ওয়েভ যখন হয়েছিল তখন বিশ্বজুড়ে সব তখনই 50-60 শুধু 60 ঊর্ধ্ব। জি, ডাক্তার জাকির রেজওয়ান আনোয়ার, অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ দিকে আছি, আমি একটু শেষ কথাগুলো শুনি আয়েশা দেওয়ানের কাছে। প্যান্ডেমিক ঠেকানো না ইনফোডেমিক ঠেকানো, কোনটা বেশি কঠিন? দুটোই অবশ্যই। আর যেটা আমরা বারবারই বলছি যে আসলে প্রপার ইনফরমেশন নেওয়া, লোককে এডুকেট করা, দুটোই খুবই ইম্পর্টেন্ট। যে স্বাস্থ্য নীতি মানবে কিভাবে সেটাও পার্ট অফ দ্য ইনফরমেশন। যে প্রপার ভাবে কি করে মাস্ক পরতে হবে, যেটা হাত কিভাবে ওয়াশ করবে, কতখানি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবে, এগুলোর সাথে সাথে যেমন এই যে ভ্যাকসিন নেওয়ার পজিটিভ সাইড গুলো কি কি আছে, লোকের মধ্যে যে নেগেটিভ মেন্টালিটি, এবং ভ্যাকসিন নেওয়ার পরে যেটা আপনার বাংলাদেশে হয়েছে, আমাদের বহু পরিচিত জন্মেরই শুনেছি
ভ্যাকসিন নিয়েই ভাবছে যে তারা ঠিক হয়ে মানে এখন তারা ফ্রি টু গো আউট ফার্স্ট ডোজের পরে, কিন্তু প্রত্যেকটি ডোজের প্রত্যেক যেই ভ্যাকসিন গুলো বাজারে আছে এদের এক একটা সার্টেন গাইডলাইন আছে, সেটা আপনাকে ফলো করতে হবে এবং এটা ক্লিনিক্যাল সাইট থেকে এই ইনফরমেশন গুলো যাতে লোকজনের কাছে সঠিকভাবে পৌঁছায়। ফর এক্সাম্পল যদি আমরা বলি যে ফাইজার ভ্যাকসিনে কিংবা মডার্নাতে এখানে যেটা দেওয়া হচ্ছে ওটার সঙ্গে সঙ্গে আপনি যখন ভ্যাকসিন নিতে যাচ্ছেন তখন বলে দেওয়া হচ্ছে, মিডিয়াতে আসছে যে আপনি 2 উইকস ওয়েট করতে হবে, ভ্যাকসিন নেওয়ার পরও 2 সপ্তাহ পরে আপনার ভ্যাকসিন 65% ইমিউনিটি বিল্ড করতে পারে এবং সেকেন্ড ডোজের পরে আরো 2 সপ্তাহ ওয়েট করতে হবে এবং দুটো ডোজের মধ্যে গ্যাপ হচ্ছে ফাইজারের জন্য 21 ডেজ মিনিমাম, মডার্নার জন্য 28 ডেজ। তার মানে আপনি ভ্যাকসিনের প্রসেস শুরু হওয়ার পরও 1 থেকে দেড় মাসেরও বেশি জি। সময় কিন্তু আপনাকে আমাদের হাতে একই রকম আর সময় নেই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের সবাইকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা শেষ করছি। আরো খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে অনেক ধন্যবাদ।